আমাদের চারপাশে তাকালে অনেক ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায় বা চলতে হয়। সেটা হোক পরিবারে, সেটা হোক আমাদের ওয়ার্ক প্লেসে। সোশ্যাল লাইফ যদি মেনটেন করতেই হয়, মানুষের সাথে মেশাটা বলতে গেলে বাধ্যতামূলক। খেয়াল করে দেখে থাকবেন আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা আম যেকোনো একটা ছোট্ট ট্রিগারেই অনেক বেশি ইমোশনালি রিঅ্যাক্টিভ হয়ে যান। ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হয়তোবা কেউ তাকে অপমান করে একটু ছোট্ট করে কথা বলেছে। অথবা তার ছোটখাটো কোনো বিপদ-আপদ হয়েছে যেটা সে এই মুহূর্তে ম্যানেজ করবে কিভাবে, একটু হতবিহ্বল অবস্থা। হতে পারে আরো ছোট বিষয় যদি বলি ট্রাফিক জ্যাম, হতে পারে সেটা লম্বা কিউতে দাঁড়িয়ে আছে, বিল দিতে পারছে না। অথবা হুট করে ওয়াইফাই কানেকশনটা লস্ট হয়ে গেছে, কাজ করছে না। ট্রিগার যত ছোট থেকে ছোটই হোক না কি জন্য কিছু মানুষ খুব মেসিভ রিঅ্যাকশন দিয়ে ফেলে। আবার উল্টোভাবে যদি বলি, এরকম মানুষও দেখা যায় আমরা আশেপাশে দেখে থাকি যে তাদের জীবনে একসাথে অনেক ঝড় আসছে। হয়তোবা তার জব লসের মতো একটা ঘটনা ঘটছে। তার রিলেশনশিপে অনেক বড় একটা ক্রাইসিস চলছে। তার শারীরিক বা মানসিকভাবে অনেক বড় রকমের একটা ধকল সামলাতে হচ্ছে বা অসুস্থতা সামলাতে হচ্ছে। এত কিছুর মাঝেও সে খুব কুল অ্যান্ড কাম, শান্ত, স্টেবল। এই পার্থক্যটার কারণ কি? এই পার্থক্যটার কারণ নিয়েই আজকে আমি কথা বলতে এসেছি এবং এই পার্থক্যটার কারণ হচ্ছে ইমোশনাল রেজিলিয়েন্স। মানসিকভাবে আমরা কতটুকু শক্ত, কতটুকু সুন্দরভাবে আমরা যেকোনো স্ট্রেসফুল বা ক্রাইসিস এর সময়ে নিজেকে সামলে নিতে পারি বা চাপ মোকাবেলা করতে পারি, এবং কতটুকু স্টেবল ভাবে আমরা কামব্যাক করতে পারি, এটার একটা সমষ্টিগত বিষয় হচ্ছে ইমোশনাল রেজিলিয়েন্স। এখন প্রশ্ন হতে পারে, যারা ইমোশনালি রেজিলিয়েন্ট এবং যারা ইমোশনালি রেজিলিয়েন্ট নন, এই ব্যক্তিত্বের ট্রেটটা বা ধরনটা কি জন্মগতভাবে ইনহেরিটেড কিনা? প্রশ্নের উত্তরে বলতে গেলে পার্শিয়ালি হ্যাঁ, ইয়েস। ব্যাপারটা জন্মগত ধারা কিছুটা তো আছে, মানে ইনহেরিটেন্স এর ব্যাপারটা আছে, জেনেটিক্স কিছুটা আছে। বাট আমি বলবো না যে যারা জন্মগতভাবে এটাকে ইনহেরিটেড বা ইনহেরিট করেননি, যাদের ভেতরে বংশগতির ধারাতে এটা নাই, তারা হতাশ হয়ে যান। তাদের কিছু করার নেই। যদি তাতে কিছু করার না থাকতো আজকে হয়তো বা আমি এই বিষয় নিয়ে কথা বলতাম না। ধরুন কেউ আমাকে অনেক সময় বলে যে আমার দাদা খুব রাগী ছিলেন, মানে ইম্পালসিভ ছিলেন আর কি। তারপর আমার বাবা, চাচারা সবাই খুব রাগী, ইম্পালসিভ, রিঅ্যাক্টিভ আর কি। যে কোনো ছোট বিষয় নিতে পারে না, ইমোশনালি খুব রিঅ্যাকশন দেখিয়ে ফেলে। আমিও তাই। মানে আমি একরকমের মেনেই নিয়েছি আমার এই বিহেভিয়ারটা চেঞ্জেবল না। আমি আমার এই বিহেভিয়ারে খুব ফার্ম। হয়তোবা এখানে আমার কোনো হিডেন সুবিধা আছে মানুষকে ম্যানিপুলেট করার কিংবা কন্ট্রোল করার, অথবা আমি এই পরিবর্তনটা নিতে পারবো না বা নিতে চাই না। সিম্পল। বাট পরিবর্তন সম্ভব। একজন মানুষ যিনি কিনা জন্মগতভাবে ইমোশনালি রেজিলিয়েন্ট নন, ইনহেরিটেন্স এর ভেতরে তার সেটা নাই, শুধুমাত্র নার্চারিং এর মাধ্যমে, কিছু বিহেভিয়ারাল মডিফিকেশনের মাধ্যমে চমৎকার একটা ইমোশনালি রেজিলিয়েন্ট লাইফ লিড করা সম্ভব। আজকে বলছি সেটা নেই। ইমোশনালি রেজিলিয়েন্ট হওয়ার কয়েকটা উপায় আছে। লিস্ট করলে অনেক লম্বা লিস্ট, বাট আমি বেসিক কয়েকটা উপায় বলবো। নাম্বার ওয়ান হচ্ছে ইমোশন আইডেন্টিফিকেশন। আপনাকে বুঝতে হবে আপনার ইমোশনালি আপনি এখন কোন জায়গাটাতে আছেন, কেমন লাগছে। ছোটবেলা থেকেই এই কেমন লাগার বিষয়টা বা কেমন আছো এর বিষয়টা আমাদের একটা শব্দে সীমাবদ্ধ। হয় ভালো, নয় মন্দ। তুমি কেমন আছো? ভালো আছি। কেমন আছো? না, ভালো লাগছে না। এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি আমাদের উত্তরটাকে। আমাদের অনেক সময় অনেক রকমের লাগতে পারে, আমাদের অনুভূতি অনেক রকম। আজকে যদি আমি আপনাদেরকে গুগল থেকেও আপনারা যদি এখন সার্চ করেন, গুগলে ফিলিং লিস্ট দিয়ে বা অনুভূতির লিস্ট দিয়ে অনেকগুলো লিস্ট চলে আসবে। সবগুলোই আমাদের ভ্যালিড ফিলিংস আমাদের আসতে পারে, কিন্তু আমরা সেগুলোকে অ্যাকনলেজ করি না, জানি না এতগুলো আবার ফিলিং হতে পারে। আমরা তো শিখে এসেছি শুধুমাত্র হয় ভালো লাগছে, নয় খারাপ লাগছে। দেখবেন অনেক সময় অনেক ধরনের স্ট্রেস থাকে আমাদের, যে স্ট্রেস গুলোর কোনো সংজ্ঞা আমরা জানি না। আমরা হয়তোবা কোনো কারণে ডিস্টার্ব, ভেতরে ভেতরে অস্থির লাগছে, সারাদিন খুব দুই তিনটা বাজে ইনসিডেন্ট ঘটেছে আপনার সাথে, সবকিছু মিলিয়ে আপনি ইনসিকিউর ফিল করছেন। সারাদিনে একটা ধকলের দিন পার করার পর বাসায় আসার পরে আপনি একটা জিনিসে বুঝতে পারছেন যে আপনার খারাপ লাগছে। ইউ আর নট ডুইং ওয়েল। খারাপ লাগছে। কেমন লাগছে? খারাপ লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে না। এই জায়গাটাতে আমি একটুখানি পজ দিতে বলবো। বলছিলাম ইমোশনাল
আইডেন্টিফিকেশন নিয়ে, আপনার ইমোশনকে লেবেল করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। ঠিক এই মুহূর্তটাতে আপনাকে বুঝতে হবে বা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার খারাপ লাগছে, ভালো লাগছে না, ঠিক আছে, বাট এক্স্যাক্টলি কেমন লাগছে? একটু চোখ বন্ধ করে সারাদিনের সব ইভেন্ট বা ইনসিডেন্ট গুলোকে যদি রিভিউ করা যায়, আমার বস যখন সকালে আমাকে সবার সামনে বলেছেন যে আপনাকে দিয়ে কিছু হবে না, তখন আমার খারাপ লেগেছে? না। I felt disrespected. I felt humiliated. I felt kind of rejected. এই ফিলিং গুলো আমাদেরকে টাচ করতে হবে বা লেবেল করতে হবে। এই ফিলিং গুলো টাচ করাটার মানে হলো বা লেবেল করতে পারা কিংবা আমার অনুভূতির এই নাম দেওয়ার মানে হলো আমি ব্যথা পেয়েছি হাতে, এর মধ্যে অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম। ঠিক আছে? সো প্রবলেম বা ইমোশন আইডেন্টিফাই করার মানে হচ্ছে কি আপনি ব্যথার উপরে অয়েন্টমেন্ট লাগাচ্ছেন। এটা একটা জিনিস। সেটা আপনি যে কোনো সময় করতে পারেন। সারাদিন একটা ধকলের দিন পার করে আপনি রাতের বেলায় বসে আরাম করে আপনি নিজেকে নিয়ে একটুখানি সময় দেন। আপনার ইমোশনকে লেভেল করার জন্য, ইমোশনের নাম দেওয়ার জন্য আমার কেন এরকম লাগছে। ঠিক আছে? রেগুলার প্র্যাকটিস হতে পারে এটা। আজকে সারাদিন কেমন ছিল? কোন, কোন ইনসিডেন্ট ঘটেছে? আমাদের ঘটনাবহুল জীবন, বাট এতটাও তো না যে দিনে আমাদের ৫০ টার মতো ইনসিডেন্ট ঘটে যায়। হ্যাঁ? হয়তোবা ৩-৪ টা বেসিক ইনসিডেন্ট ঘটে। আদারওয়াইজ রেগুলার লাইফই লিড করি আমরা। সেই ইনসিডেন্ট গুলোতে আসলে কি ফিল করেছি আমরা? অনুভূতির জায়গাতে কি বলে? শুধু ভালো? শুধু খারাপ? নাকি এর ভেতরেও কিছু আছে? ভেতরকার এলিমেন্টটা কি? একটু বের করে আনা। ঠিক আছে? গুগলের লিস্ট নিয়ে বসতে পারেন। ফিলিং লিস্ট। সেটাও আপনাকে অনেক হেল্প করতে পারে। ঠিক আছে? সো আমরা ইমোশনকে লেবেল করব বা আইডেন্টিফাই করব। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এরপর আসছে ইমোশন রেগুলেশন। ছোটবেলায় মনে আছে পাটিগণিতে আমরা একটা অঙ্ক করেছিলাম। একটা চৌবাচ্চার অঙ্ক। সে একটা চৌবাচ্চার অনেকগুলো চ্যানেল থাকে, উপর থেকে পানি পড়ছে। সেই চৌবাচ্চার একটা বা দুটো চ্যানেল খুলে দিলে কতক্ষণে সেটা হয় খালি হবে বা ভরে উঠবে, কিছু একটা ছিল আর কি, ম্যাথমেটিক্সে, পাটিগণিতে। তো সেই চৌবাচ্চার মতন ধরুন আপনার মনটা একটা চৌবাচ্চা যদি হয়ে থাকে, ট্যাঙ্ক হয়ে থাকে, এবং সেখানে কিছু হোলস করা আছে, বাট হোলস গুলো বন্ধ। উপর থেকে পানি পড়ছে এবং এই পানি পড়াটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, কারো থাকে না। ঠিক আছে? ইনসিডেন্ট, নেগেটিভ লাইফ ইভেন্টস, কে আপনাকে কিভাবে ট্রিট করছে, জীবন প্রবাহ প্রবাহ, এগুলোর উপরে তো আমাদের অ্যাক্টিভ কোনো কন্ট্রোল নেই, তাই না? এই জিনিসটা হচ্ছে ধরে নেন যে পানির প্রবাহ। পানি যদি পড়তেই থাকে এবং আপনি যদি চৌবাচ্চার কোনো চ্যানেল ওপেন করে না দেন, আলটিমেটলি কি হবে? একটা সময় পানিটা উপচে পড়বে চৌবাচ্চা ভরে গিয়ে। সো ইমোশন রেগুলেশনের ব্যাপারটাও ঠিক সেভাবেই কাজ করে। আমার কন্টিনিউয়াসলি একটার পর একটা পজিটিভ আর নেগেটিভ এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। আমি অভিজ্ঞতার শিকার হচ্ছি। বিভিন্ন ইনসিডেন্ট বা ঘটনা ঘটে যাচ্ছে আমার জীবনে। বাট আমি শুধুমাত্র নিজের ভেতরে চেপে রাখছি। আমার খারাপ লাগুক, ভালো লাগুক, আমি কারোর সাথে শেয়ার করছি না। হয়তোবা সেই জায়গাটা নাই কিংবা আমি অভ্যস্ত না। অভ্যস্ত না থাকার প্র্যাকটিসটা তো আর আজকের না, খুব ছোটবেলার প্র্যাকটিস। চেপে যেতে হয়, জোরে হাসতে হয় না, কাঁদতে হয় না, সব কথা সবাইকে বলতে হয় না। কত স্টিগমার মধ্যে আমরা বড় হয়েছি, বিশেষ করে আমাদের জেনারেশন, রাইট? সো বলবো না, শেয়ার করব না, এই জায়গা থেকে আমরা আমাদের একটা প্র্যাকটিসে দাঁড় করিয়ে ফেলেছি যে ইমোশনস গুলোকে, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার অনুভূতি গুলো নিজের ভেতরে সাপ্রেসড করে রাখার। তখন কি হয়? চৌবাচ্চার এই চ্যানেল গুলো আমরা আর খুলতে পারি না বা হোলস গুলো খুলতে পারি না, উপচে পড়ে যায়। উপচে পড়া মানে হচ্ছে আমি ইমোশনালি রিঅ্যাক্টিভ হয়ে যাই, আমি আমার ইমোশন বা আবেগগুলোকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারি না, চ্যানেল করতে পারি না। দ্যাটস ওয়াই ইমোশনাল বিভিন্ন ডিসঅর্ডারেও ভুগি, যেটা আপনাকে একসময় মানসিক রোগের দিকে নিয়ে যাবে। এংজাইটি, ডিপ্রেশন, বা ইভেন আরো একটু বড় ফর্মে বললে কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। আমরা দেখি এরকম। সো ইমোশন রেগুলেশন, আমার যেমন লাগছে, ঠিক যেমনটা ফিল করছি সেটাকে সাপ্রেসড করে না রেখে হেলদি ওয়েতে এক্সপ্রেস করা, বলা, রেগুলেট করা। আমার লাগবে, অনেক ধরনের অনুভূতি আমার হবে, অনেক ধরনের এক্সপেরিয়েন্স আমার হবে। এটা আমার ঘটনাবহুল একটা জীবন যাপন করছি আমি। কিন্তু সেগুলোকে সাপ্রেস করে না রেখে আমার অনুভূতিকে হেলদি ওয়েতে প্রকাশ করা। যদি কোনো বিশ্বস্ত মানুষ থাকে তাকে বলা, যদি কোনো ফ্যামিলি মেম্বার্স থাকে তাকে বলা, কোনো বন্ধুকে বলা। যদি কেউ না থাকে, যদি আমি মনে করি মানুষ তো আমাকে জাজ করবে, মানুষ তো আমার পিছে লেগে থাকবে, পিঠ পিছে কথা বলবে, অপমান করতে পারে, সব থেকে বড় কথা আমি এমনিতেই ভালনারেবল সিচুয়েশনে আছি, তার মধ্যে মানুষকে বলে আবার জাজমেন্টের শিকার হব নাকি? ওটা তো পরিস্থিতিকে আরো খারাপ করবে, রাইট? এই জায়গাতে আপনি রাইট। কি করা যায় তাহলে? অন্তত পক্ষে ইমোশনকে আপনি লেবেল করতে পারেন, এবং দ্বিতীয়ত আপনি জার্নালিং করতে পারেন।
থট জার্নালিং। আপনার যে অনুভূতিগুলো সেগুলো অন্ততপক্ষে লিখে ফেলতে পারেন ভাবে, একদম ভাবে। ঠিক যেমনটা ফিল করছেন তেমন ভাবেই, কোনো ফিল্টার ইউজ করে না। আপনার থট জার্নালের যে নোটবুক, সেটা তো আপনাকে জাজ করবে না। দ্যাট ইজ নন জাজমেন্টাল, রাইট? সো আপনি নিজের মতো করে লিখে ফেলতে পারেন। কাগজে কলমে লিখলে যেটা হয়, আপনি ঠিকই একটা জায়গায় আপনার ইমোশনটাকে ঢেলে ফেলছেন, বাট জাজমেন্টের শিকার না হয়। এটা খুব ভালো একটা টেকনিক এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক। ঠিক আছে? আমাদের ইমোশনের হেলদি একটা চ্যানেলিং বা হেলদি একটা রেগুলেশন প্রয়োজন। ইমোশন রেগুলেশনের জন্য আহ যাতে করে আমরা খুব কাম কোয়াইট ভাবে ইমোশনকে রেগুলেট করতে পারি, এরপরে আসছি থার্ড স্টেপটা। সেটা হচ্ছে চিন্তা ভাবনার জায়গা থেকে একটু কাজ করা। এটাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে বলে থট রিফ্রেমিং। আমরা একটা ইমোশন আমাদের সাথে একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটলো এবং ইমোশনালি আমরা পার্টিকুলার কোনো একটা ফিলিং ফিল করছি বা পার্টিকুলার কোনো একটা রকম ফিল করছি। যেমন আপনাকে আপনার একটা ভুল কাজের জন্য আপনার লাইন ম্যানেজার বা আপনি যার সাথে কাজ করছেন, উনি আপনাকে একটু অপমান করে কথা বলে ফেললেন। ঠিক সেই জায়গাটাতে আপনি স্বাভাবিকভাবেই হিউমিলিয়েশন আসবে, আপনি ডিসরেসপেক্টেড ফিল করবেন, অন্য সবার সামনে একটু অপমানিত বোধ হওয়াটা খুব স্বাভাবিক। একটা জায়গাতে একটু ইনকেপেবল লাগাটাও স্বাভাবিক, আমি বোধহয় পারছি না, আমাকে দিয়ে মনে হয় আর হচ্ছে না, অনেক চিন্তা আসবে। বাট আমরা যদি চিন্তাগুলোকে নিয়ে শুধু, হ্যাঁ, থট লেবেলিং ইজ গুড, তারপর থট জার্নালিং সেটা সেকেন্ড স্টেপে আসবে, কাউকে শেয়ার করতে পারা যেটা বলছিলাম রেগুলেশনের একটা বড় পার্ট। বাট লাস্টলি আপনি যেটা করবেন, আপনাকে সেই পার্টিকুলার ইমোশন বা ফিলিংটা কতটুকু গুরুতর ভাবে আঘাত করবে সেটা ডিপেন্ড করবে আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন বা প্রসেস করছেন তার উপর। বসের সেই কথা বলাতে হয়তো বা আপনার কোনো প্রভাব নেই বা আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনি আপনার থটকে কিভাবে প্রসেস করছেন সেটা তো আপনার কন্ট্রোলে। কি করা যেতে পারে? এখানে আবার আসছি সিবিটির স্টেপ গুলোতে, যে হ্যাঁ, আমি এরকম একটা লেবেলিং এর শিকার হয়েছি যে তুমি তো পারো না, তোমাকে দিয়ে তো হচ্ছে না কাজটা, কি করেছো? একভাবে বুঝিয়েছি আরেকভাবে করে ফেললে, হয়নি তোমার কাজটা, যাও। এরকম একটা ঘটনার সম্মুখীন হলেন, আপনার কনস্ট্যান্টলি মনে হতে লাগছে এবং বেশ কয়েকটা ফিলিং মাথার মধ্যে ঘুরছে, ইউ আর ডিসরেসপেক্টেড, ইউ আর হিউমিলিয়েটেড, ইউ আর ফিলিং ইনকেপেবল, অনেক ধরনের কিছু কিন্তু মাথার মধ্যে ঘুরছে। জাস্ট ওই জায়গাগুলোকে নিয়ে আপনি এখন কিভাবে কাজ করবেন? একটা মানুষ আপনাকে বলেছে তার মানে সে আপনাকে ডিফাইন করে না, কিন্তু এটা ওনার ধারণা যে আপনি হয়তো বা কাজটা ঠিক মতো করতে পারেননি, আপনাকে দিয়ে হচ্ছে না, কিভাবে করেছে আপনি হয়তো ওনার মন মতো করতে পারেননি, বাট অ্যাকনলেজ ইউর এফোর্ট অ্যাজ ওয়েল। আপনি তো চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আপনি যদি থটটাকে একটু রিফ্রেম করতে পারেন, যে আমি চেষ্টা করেছি তার মতো করে সুন্দর করে গুছিয়ে করার, আমার বেস্টটা দিয়ে আমি ট্রাই করেছি, বাট সে তার মতো করে বলেছেন, দ্যাট ইজ নট মাই ফল্ট। একটা মানুষ তার মতো করে আমাকে ডিফাইন করতে পারে না, সে তার অপিনিয়নটা প্রকাশ করতে পারে। সো ওই জায়গা থেকে আমরা কিন্তু একটা হেলদি বাউন্ডারি সেট করছি, মানুষ কি বলছে আর আমি অ্যাকচুয়ালি কি নিচ্ছি বা আমাকে নিয়ে কি চিন্তা করছি। আমি কেমন কাজ করেছি সেটার দুটো রূপ থাকবে সবসময়, মানুষ কিভাবে জাজ করছে আর আমি কিভাবে দেখছি বা আমি কতটুকু এফোর্ট দিয়েছি বা অ্যাকচুয়ালি আমি কিভাবে ভাবি এটা নিয়ে। সো কতটুকু ইন্টেন্সলি আপনি আপনার নেগেটিভ থটটাকে প্রায়োরিটাইজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এই জায়গাটাতে বসে থটটাকে রিফ্রেম করতে হবে। আমাকে বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না, তার মানে আমি তো কেপেবল না। আপনি যদি এই বিলিফ নিয়ে আগান সামনের দিকে, খুব একটা মোটিভেটেড ভাবে কাজ করতে পারবেন না, ভিতরে ভিতরে ব্যাপারটা আপনাকে কুরে কুরে খাবে। ইনস্টেড আপনি যদি এই থটটাকে রিফ্রেম করে পজিটিভলি এভাবে ভাবেন বা লিখেও ফেলতে পারেন, যে আমি আমার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি, সো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, তার মন মতো হয়নি, বাট আমি আমার মতো করে হয়তো বা আবার বেটার ওয়েতে ট্রাই করতে পারি। কিন্তু সে যে এক কথায় বলে দিলেন তোমাকে দিয়ে কিছু হবে না, তার জন্য আমার কেপাবিলিটিকে আমি প্রশ্নবিদ্ধ করব না, বিকজ আই নো আই পুট মাই এফোর্ট। ঠিক আছে? এই জিনিসটা আপনার সেলফ ওর্থ কে বাড়াবে, সেলফ এস্টিম কে বাড়াবে এবং ভেতর থেকে মোটিভেটেড রাখবে আপনাকে। আপনি পেসে থাকবেন, ভেঙে পড়বেন না সহজে। ঠিক আছে? দিন শেষে আপনার জন্য আপনিই আছেন, পিছিয়ে তাকিয়ে দেখলেও আপনি আছেন, যেভাবে আপনি বিগত সব স্ট্রাগলস পার করে এসেছেন। সো এই জিনিসটা, মানুষ আপনাকে কিভাবে জাজ করছে সেদিকে না তাকিয়ে নিজে কিভাবে সেই জাজমেন্টে ইন্টেন্সলি এফেক্টেড হচ্ছেন সেটা নিয়ে একটুখানি কাজ করা।
চাইলে এটাকে ভলিউম বাড়ানো যায়, চাইলে কমানো যায়। আমরা কমিয়ে ভলিউমটা সর্বোচ্চ পরিমাণে একদম সর্বনিম্ন পরিমাণে এনে কমিয়ে তারপর এটার সাথে ডিল করব। ঠিক আছে? সো আমি যদি সংক্ষিপ্ত করে আবার একটুখানি বলি যে ইমোশনালি রেজিলিয়েন্ট হিউম্যান বিং এর কি কি কোয়ালিটি থাকা দরকার বা কিভাবে আপনি আপনার ইমোশনাল রেজিলিয়েন্স কে বাড়াবেন। এক হচ্ছে আবেগকে ইগনোর করা যাবে না। আপনি আপনার ইমোশনকে অ্যাকনলেজ করবেন, লেবেল করবেন। নাম আছে প্রত্যেকটা আবেগের। আমি খালি ভালো আছি আর খারাপ আছি, দ্যাট ইজ নট দ্য থিং। এই প্র্যাকটিস থেকে বেরোন। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে ইমোশনাল হেলদি রেগুলেশন করাটা। প্রপার চ্যানেলে ইমোশনকে এক্সপ্রেস করাটা। ঠিক আছে? বন্ধু হতে পারে, কলিগস হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, এমন একটা জায়গা যারা আপনাকে জাজমেন্ট ছাড়া কথা শুনবে এবং পাশে থাকবে। যদি এরকম কেউ না থাকে, থট জার্নালিং ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে? আরেকটা হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং বা থট রিফ্রেমিং। মানুষ আমাকে কিভাবে কথাটা বলছে আর আমি কিভাবে নেব, এই দুটো কিন্তু ডিফারেন্ট ব্যাপার। মানুষের কথাই তো আমি ডিফাইন্ড না। সো আমি ডিফাইন করব আমি কি। এই কন্ট্রোলটা আমি অন্য কাউকে না দিই। এটা লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ইমোশন কি আসলে, আবেগ কি, মনের ব্যাপার, তাই না? সো মন এবং শরীর তো একটা একটার সাথে কানেক্টেড। আপনি যদি ইমোশনালি ভালো থাকতে চান, আপনার কিছু ফিজিক্যাল প্র্যাকটিসও আনতে হবে। সেলফ কেয়ারের কথাই বলছি, রাইট? সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত নিউট্রিশনাল ফুডস, স্লিপ হ্যাবিট, ফুড হ্যাবিট এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ রেজিম যদি আপনি আপনার ডেইলি রুটিনে ইনক্লুড করতে পারেন, যেমন আহ 7 থেকে 8 ঘন্টা রাতে ঘুমানো, দিনে না, 7 থেকে 8 ঘন্টা রাতে ঘুমানো, হেলদি প্রপার ব্যালেন্সড ডায়েট মেনটেন করা, হুম, আর হচ্ছে গিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট ডেইলি অ্যাক্টিভ থাকা ফিজিক্যালি। সেটা আপনি হাঁটতে পারেন, সেটা আপনি জগ করতে পারেন, একটু দৌড়াতে পারেন, ট্রেডমিল করতে পারেন, কিংবা আপনি ইয়োগা করতে পারেন বা যে কোনো কিছু যেটা আপনাকে ফিজিক্যালি একটুখানি অ্যাক্টিভ রাখে। স্ট্রেচিং করতে পারেন, এনিথিং ওয়ার্কস, বাট ফিজিক্যালি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকা 15 থেকে 20 মিনিট সময়। এই জিনিসটা আপনার সেলফ কেয়ারের একটা বড় পার্ট, তাই না? এর মাধ্যমেও কিন্তু আমরা আস্তে আস্তে ফোকাসড থাকি, মাইন্ডফুল থাকি, নিজের শরীরকে ভালো রাখতে পারি এবং আলটিমেটলি গিয়ে তার প্রভাব পড়ে আমার ইমোশনের উপর। সো ইমোশনালি রেজিলিয়েন্ট একটা হিউম্যান বিং হিসেবে তৈরি করার নিজেকে সময়টা শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে। আপনি এখনো এটা নিয়ে কাজ করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান বিল্ড ইউর সেলফ এজ এ হিউম্যান বিং হু ইজ ইমোশনালি রেজিলিয়েন্ট।